আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাই হিসাব বিজ্ঞান ক্লাসে। আজকে আমরা প্রথম অধ্যায়ের তৃতীয় পাঠ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পুরো ক্লাসটা যদি উপভোগ করো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই মূল পাঠে। আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? স্ক্রিনে আমরা হিসাব সমীকরণে কিছু উপাদান দেখতে পাচ্ছি, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। তোমরা স্ক্রিন থেকে কি অনুমান করতে পারো যে আজকে আমাদের আলোচনার বিষয় কি হতে পারে? হ্যাঁ বন্ধুরা, অনেকেই হয়তো মনে ভাবছো যে আজকে আমাদের হিসাব সমীকরণে উপাদান নিয়ে আলোচনা হবে। আমরা প্রত্যেকটা উপাদানের গভীরে চলে যাব। আজকে আমাদের আলোচনার বিষয় হিসাব সমীকরণে উপাদান। আজকে আলোচনা থেকে আমরা কি শিখব বন্ধুরা? আজকে আলোচনা থেকে আমরা যা শিখবো সেটা হলো সম্পদ ও খরচ সম্পর্কে বলতে পারবো, আয় ও দায়গুলো চিহ্নিত করতে পারবো, এবং মূলধন এবং উত্তোলন সম্পর্কে আমরা বলতে পারবো। অর্থাৎ হিসাব সমীকরণের প্রত্যেকটা উপাদান আমরা বলতে পারবো এবং চিহ্নিত করতে পারবো। আজকের আমাদের এটা হবে শিক্ষণফল। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শিক্ষণফল ধরে ধরে আমরা আমাদের আলোচনায় এগিয়ে যাই। প্রথমে আসি সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সম্পদ কি এটা যদি বলি বা জিজ্ঞেস করি, তোমরা বলো সম্পদ মানে অ্যাসেট। সম্পদ মানে অ্যাসেট, এটা আমরা জানি, কিন্তু আমরা স্পেসিফিক সম্পদ জানতে যাব। আমাদের সামনে স্ক্রিনটা আছে, এই যে স্মার্ট বোর্ডটা আছে, এটা কি সম্পদ? হয়তো অনেকে বলবে সম্পদ, হ্যাঁ এটা সম্পদ। কিন্তু প্রশ্ন করা হয় যদি এটাকে কেন সম্পদ বলা হয়, তখন কিন্তু আমরা বলতে পারি না। চলো বন্ধুরা, আমরা মূল গভীরে চলে যাই। আমরা এখানে ছবিতে নগদ টাকা দেখছি, আসবাবপত্র দেখছি এবং দালান ঘর দেখছি। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় এগুলোকে আমরা কি নামে জানি, এক কথা যদি বলি, তাহলে এগুলোকে আমরা বলবো সম্পদ বলি। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন যে এটাকে কেন সম্পদ বলা হবে, তখন কিন্তু আমরা অনেকেই বলতে পারছি না। বুঝতেছি সম্পদ, কিন্তু কেন সম্পদ, এটা আমরা জানতে হবে। লক্ষ্য করো বন্ধুরা, এটা একটা আসবাবপত্র, এটা কি আমরা সম্পদ বলবো? হ্যাঁ সম্পদ বলবো, তবে দুইটি কন্ডিশন পূরণ করতে হবে। কি কন্ডিশন? একটা হলো এটা থেকে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো। প্রথম প্রশ্ন হলো এর থেকে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হলো মালিকানা বা ব্যবহারের অধিকার আমার আছে কিনা। এই দুইটা প্রশ্নের যদি উত্তর হ্যাঁ আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের জন্য সম্পদ। আর এর ভবিষ্যৎ সুবিধা পাওয়া যাবে, কিন্তু আমার ব্যবহারের অধিকার নাই, অথবা মানে এরকম যদি হয়, তা সেটা সম্পদ হবে না। দুইটা শর্তই পূরণ করতে হবে আমাদের। এই দুইটা প্রশ্নের যদি উত্তর হ্যাঁ আসে, যেটা আমি একটু আগে বলছি, তাহলে এটাকে আমরা সম্পদ বলবো। এখন বন্ধুরা, এই সংজ্ঞা দিয়েই তুমি সম্পদ চিহ্নিত করতে পারবে। এই যে আমাদের লাইট আছে, পাশে লাইট আছে, এই লাইটটি কি সম্পদ? হ্যাঁ সম্পদ। কেন? এই লাইটটা ভবিষ্যতে সুবিধা দিবে এবং এই লাইটটা ব্যবহার করার আমার অধিকার আছে, তাহলে সম্পদ। এখন যে কোনো জিনিস তুমি এই দুইটা কোশ্চেন করবে, এটা কি ভবিষ্যতে সুবিধা দিবে এবং এটা আমার ব্যবহার করার অধিকার আছে কিনা। এই দুইটা কোশ্চেনের উত্তর যেখান থেকে হ্যাঁ আসবে, এটাকে আমরা সম্পদ বলবো। দেখো বন্ধুরা, দালান, জমি, নগদ টাকা, ব্যাংকে জমা টাকা, ইজারা সম্পত্তি এবং বিনিয়োগ, দেখো এগুলো সবগুলোই আমাদের সম্পদ। কারণ এগুলো আমাদের প্রত্যেকটা দেখো ভবিষ্যৎ সুবিধা দিবে, এবং এগুলো যদি আমার ব্যবহারের অধিকার থাকে, তাহলে সবগুলোই আমার সম্পদ। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো সম্পদকে যে উৎস থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো এবং যার ব্যবহার করার অধিকার আছে, এটার নামে সম্পদ। সম্পদ দৃশ্যমান হতে পারে, সম্পদ অদৃশ্যমান হতে পারে। আমরা পরবর্তীতে আরও আলোচনা যাব। নিশ্চয় বন্ধুরা, তোমরা এখন বুঝতে পারছো ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে এবং মালিকানা বা ব্যবহার করার অধিকার আছে, এমন কিছু যদি থাকে, তাহলে এটাকে আমরা
কি বলবো? সম্পদ বলবো। আশা করি তোমাদের সম্পদ নিয়ে আর সমস্যা হবে না। তাহলে আমরা কি বললাম? ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে এমন দৃশ্য বা অদৃশ্যমান বিষয় হলো সম্পদ। যেমন নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। আসবাবপত্র একটা সম্পদ, নগদ একটা সম্পদ। আসবাবপত্র থাকলে আমি ভবিষ্যতে সুবিধা পাবো, চেয়ার টেবিল বেঞ্চ এগুলো আমাদের ভবিষ্যতে সুবিধা দেবে। আর নগদ টাকা আমার কিন্তু সম্পদ, কারণ আমার যদি পকেটে নগদ টাকা থাকে আমি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সুবিধা নিতে পারি। বন্ধুরা, তাহলে আমরা পেলাম নগদ টাকা এবং আসবাবপত্র দুইটি সম্পদ। বন্ধুরা দেখো এখানে স্ক্রিনে কি দেখা যাচ্ছে? ভ্রমণ খরচ, আইন খরচ, বেতন, ভাড়া, বিজ্ঞাপন। যদি তোমাদের প্রশ্ন করা হয় এগুলো কি, নিশ্চয়ই তোমরা বলতে পারবে। আমরা এগুলোকে কি বলি? এগুলোকে আমরা বলি সাধারণত খরচ। বন্ধুরা তোমরা বুঝতেছো, বেতন, ভাড়া, কমিশন, খরচ এগুলো খরচ। কিন্তু প্রশ্ন যদি করি কেন খরচ? আবার আমাদের সাধারণত খরচ সম্পর্কে আমাদের একটা ধারণাও আছে, কমন একটা ধারণা আছে, সেটা আমরা দেখে নিই। এটা হলো এটা খরচ কেন, আমরা একটু পরে আলোচনা করছি। খরচ সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা আছে। কি ধারণা আছে দেখো বন্ধুরা, সাধারণভাবে আমরা খরচ বলতে কি বুঝি? সাধারণভাবে আমরা খরচ বলতে বুঝি যে আমার পকেট থেকে টাকা চলে গেলে এটা খরচ। এটা কিন্তু আমাদের সাধারণভাবে বুঝি, সাধারণত টাকা চলে গেলে আমরা খরচ বুঝি। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হিসাবে এইটা তোমার জন্য চলবে না। এটাকে তোমাকে ভুলে যেতে হবে। টাকা চলে গেলেই খরচ হয় না। দেখো বন্ধুরা, হিসাব বিজ্ঞানে খরচ শব্দটি একদম ভিন্ন। এই সাধারণ সেন্সের সাথে হিসাব বিজ্ঞানের খরচের একেবারে মিল নেই। দেখো বন্ধুরা, আমরা চলে যাই যে হিসাব বিজ্ঞানে খরচ কী। রাজস্ব বা আয় অর্জনের উদ্দেশ্যে কোনো উৎস থেকে সুবিধা নেওয়া হয়েছে। দেখো আমি নেওয়া হয়েছে বা ব্যবহার করা হয়েছে এমনটাই খরচ। আমি কোনো উৎস থেকে যদি সুবিধা নেই, এই সুবিধা নেওয়াটা হয়েছে খরচের কন্ডিশন, নগদ টাকা কোনো কন্ডিশন না। একটু পরে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো প্রতি মাসে 50,000 টাকা কারখানা ভাড়া নেওয়া হলো। একটা কারখানা আমরা ভাড়া নিলাম 50,000 টাকা দিয়ে। আমরা জানুয়ারি মাসে এটা ব্যবহার করেছি এবং জানুয়ারি মাসে ভাড়া প্রদান করেছি। তাহলে ব্যবহার করা হয়েছে, সুবিধা নেওয়া হয়েছে, টাকা দিয়েছি। দেখো ফেব্রুয়ারি মাসে আমি ব্যবহার করেছি কিন্তু টাকা প্রদান করিনি। দেখো জানুয়ারি মাসে ব্যবহার করেছি, টাকাও প্রদান করেছি। ফেব্রুয়ারি মাসে টাকা ব্যবহার করেছি কিন্তু টাকা দেই নাই, ভাড়া দেই নাই। তাহলে এই যে ব্যবহার করা হয়েছে জানুয়ারি মাসে আর ফেব্রুয়ারি মাসে ব্যবহার করা হয়েছে, এই যে ব্যবহার করার কারণে এটাকে খরচ বলা হবে। এখানে টাকা প্রদান করেছি বা টাকা প্রদান করি নাই এটা কিন্তু শর্ত নয়। এখানে টাকা প্রদান করেছি, গুড, আমি টাকা আমার কাছে পাবে না, কিন্তু আমি এখানে টাকা প্রদান করি নাই, আমার কাছে টাকা পাবে, কিন্তু আমার খরচ হয়ে গেছে। কেন খরচ হয়ে গেছে? যেহেতু আমি এই কারখানা ব্যবহার করে সুবিধা নিয়েছি। তাহলে আসলে খরচের সাথে সম্পর্ক হচ্ছে সুবিধা গ্রহণের। আমি যদি কোনো উৎস থেকে সুবিধা গ্রহণ করি, সাথে সাথে আমার খরচ হয়ে যাবে। যদি আমি টাকা পরিশোধ করি তাহলে আমার কাছে সে টাকা পাবে না, আর যদি টাকা পরিশোধ না করি তাহলে আমার কাছে টাকা পাবে, বাট খরচ হয়ে গেছে। আশা করি বন্ধুরা অ্যাকাউন্টিংয়ের ছাত্র হিসাবে বুঝতেছো যে খরচ মানে টাকা চলে গেলেই খরচ না। খরচের সম্পর্ক হচ্ছে ব্যবহারের সাথে বা সুবিধা গ্রহণের সাথে। যদি কোনো উৎস থেকে যদি আমি সুবিধা গ্রহণ করি তাহলে আমার খরচ হয়ে যাবে। যদি টাকা পরিশোধ করি আমার সম্পদ কমে যাবে, টাকা পরিশোধ না করলে আমার দায় বাড়বে, কিন্তু খরচ কিন্তু অলরেডি হয়ে গেছে। এর কন্ডিশন একটাই যে আমি সুবিধা ভোগ করেছি। তাহলে টাকা প্রদান বা না প্রদানের সাথে খরচের কোনো সম্পর্ক নেই। খরচের সম্পর্ক হচ্ছে সুবিধা গ্রহণ করার সাথে। সুবিধা গ্রহণ করেছি, আমার খরচ হয়ে গেছে। যদি আমি টাকা পরিশোধ করি তাহলে আমার সম্পদ কমে গেছে, টাকা পরিশোধ না করলে আমার দায় সৃষ্টি হয়েছে কিন্তু খরচ হয়ে গেছে। বন্ধুরা নিশ্চয়ই তোমরা এই ছবির সাথে খুবই পরিচিত, তোমাদের খুবই একটা প্রিয় ড্রিঙ্কস কোকা কোলা। একটা বোতলে কোকা কোলা পূর্ণ আছে। এটাকে আমি কি বলবো? এটাকে আমি সম্পদ বলবো। কারণ কি? কারণ হলো এখান থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো। এই ড্রিঙ্কসটা আমি সুবিধা পাবো, ড্রিঙ্কস করতে পারবো, আমি এটা পান করতে পারবো, ভবিষ্যতে পান করতে পারবো। এরকম এটা যদি আমার ব্যবহার করা বা খাওয়ার অধিকার থাকে তাহলে এটাকে আমরা সম্পদ বলবো। নিশ্চয়ই তোমরা একটু আগে বলেছো কেন সম্পদ? কারণ
ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে এবং এটা খাওয়ার অধিকার আমার থাকতে হবে। পরে স্লাইডটা দেখো বন্ধুরা, এখানে কিছু আমরা খেয়ে ফেলছি, অল্প একটু রয়ে গেছে। তাহলে এখন দেখো বন্ধুরা, যেটু খেয়ে ফেলছি মানে কি আমি সুবিধা নিছি, ব্যবহার করেছি, এই অংশটু আমার খরচ। কেন খরচ? কেন? কারণ সুবিধা গ্রহণ করা হয়েছে। আর যেটা রয়ে গেছে এটা আমার জন্য সম্পদ, কারণ এখান থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো। তাহলে ভবিষ্যতে যে উৎস থেকে সুবিধা পাওয়া যাবে সেটার নামই সম্পদ। আর যেখান থেকে আমি যে সুবিধা অলরেডি নিয়ে ফেলছি, যে সুবিধা নিয়ে ফেলছি যে এটা আমার জন্য খরচ। নিশ্চয়ই তোমরা বন্ধুরা এটা বুঝতেছো যে আমাদের সম্পদ এবং খরচ বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। নেক্সট স্লাইডে বন্ধুরা দেখো, একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা, সুন্দর একটা বাংলো টাইপের বাড়ি। এই বাড়িটা আমরা 12 মাসে ভাড়া 2,40,000 টাকা একবার দিয়ে দিয়েছি। অর্থাৎ প্রতি মাসে ভাড়া হিসাব করে 1 বছরের ভাড়া আমরা পরিশোধ করেছি। যদি আমরা আগেই ভাড়াটা পরিশোধ করি, এইটার নাম কি? এটা না ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, ভবিষ্যতের জন্য দিয়েছি। তাহলে আমরা এই বাড়িটা যদি 12 মাসে ভাড়া একবার দিয়ে দিই, তাই আগামী 12 মাস আমরা ভবিষ্যতে সুবিধা পাবো। এটার নাম হলো অগ্রিম ভাড়া। যেহেতু আমি এই বাসায় আগামী 1 বছর আমি থাকার সুবিধা পাবো ভবিষ্যতে, এই জন্য এই অগ্রিম ভাড়াটা আমার জন্য সম্পদ, কারণ ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে। দেখো বন্ধুরা, 1 মাস থাকার পর, 1 মাস আমরা থেকেছি মানে কি 1 মাস সুবিধা গ্রহণ করেছি। 1 মাস থাকার পর 1 মাসে ভাড়া 20,000 টাকা, এটা আমার খরচ হয়ে গেছে যেহেতু আমি সুবিধা গ্রহণ করেছি। কিন্তু বাকি যে 11 মাস রয়ে গেছে, 1 মাস থাকার পর যে ভবিষ্যতে আরও 11 মাসের টাকা রয়ে গেছে, যেহেতু এই ভবিষ্যতে 11 মাস সুবিধা পাবো, ওই 11 মাসের টাকাটা কিন্তু আমার এখনও সম্পদ থেকে যাবে। তাহলে আমরা খুব ক্লিয়ার বুঝতে পারছি, যেখান থেকে অলরেডি সুবিধা গ্রহণ করেছি এটা আমার খরচ, আর ভবিষ্যতে যেখানে সুবিধা পাবো এটা হলো আমার সম্পদ। আশা করি খরচ এবং সম্পদ নিয়ে তোমাদের সমস্যা হবে না। এখানে টাকা এই মুহূর্তে গেল কি গেল না এটা কিন্তু মুখ্য বিষয় নাই। মুখ্য বিষয় হলো যে আমি সুবিধা গ্রহণ করেছি, এটা আমার জন্য সম্পদ, এটা আমার জন্য খরচ, আর ভবিষ্যতে সুবিধা পাবো এটা আমার জন্য সম্পদ। এখানে টাকা আসলো না গেল এটা মুখ্য কোনো বিষয় নাই, এখানে কোনো বিচার্য বিষয় নাই। নেক্সট দেখি বন্ধুরা, এটা খুব একটু মনোযোগ সহ লক্ষ্য করো। 4 মাসে ভাড়া অগ্রিম প্রদান করা হলো 40,000 টাকা। আমি আবারও চেষ্টা করছি তোমাদের খরচ এবং সম্পদের মধ্যে আরেকটু দেখানোর জন্য। 4 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাসে আমরা ভাড়া 40,000 টাকা প্রদান করেছি। লক্ষ্য করো, মাসের শুরুতে, অর্থাৎ জানুয়ারি মাসের শুরুতে যেহেতু আমি 40,000 টাকা অগ্রিম প্রদান করছি, জানুয়ারি মাসের শুরুতে আমি পুরো 4 মাস ভবিষ্যতে সুবিধা পাবো, এই জন্য পুরো 40,000 টাকাই আমার সম্পদ। কিন্তু মাসের শেষে যেহেতু 1 মাস আমি সুবিধা গ্রহণ করেছি, 1 মাস শেষে জানুয়ারি মাসে 14,000 টাকা আমার খরচ হয়ে গেছে। তা জানুয়ারি মাসের শুরুতে আমার 40,000 টাকা সম্পদ ছিল, জানুয়ারি মাসের শেষে আমার 10,000 টাকা সম্পদ কমে গেছে, কী হয়েছে? খরচ হয়ে গেছে। তাহলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমার সম্পদের পরিমাণ আছে 30,000 টাকা। আবার ফেব্রুয়ারি মাস যদি আমি থাকি, তাহলে আমার জানুয়ারি মাসে 10,000 এবং ফেব্রুয়ারি মাসে 10,000, মোট 20,000 টাকা খরচ হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের শুরুতে আমার আর সম্পদ আছে 20,000 টাকা। এগুলো সব অগ্রিম। জানুয়ারি মাসের শুরুতে 40,000 টাকা অগ্রিম ছিল, এটা আমার সম্পদ। ফেব্রুয়ারি মাসের শুরুতে 40,000 টাকা, 30,000 টাকা অগ্রিম আছে, এটা আমার সম্পদ। মার্চ মাসের শুরুতে আমার 20,000 টাকা অগ্রিম আছে, এটা আমার সম্পদ। আর প্রত্যেক মাসে যে আমি ভোগ করছি বা বাসা থেকেছি, এই জন্য প্রত্যেক মাসে আমার 10,000 টাকা খরচ হয়ে জানুয়ারি মাসের শেষে আমার খরচ 10,000 টাকা, ফেব্রুয়ারি মাসের শেষে খরচ 20,000 টাকা, মার্চ মাসের শেষে এসে আমার খরচ 30,000 টাকা, এবং মার্চ মাসের শেষে আমার সম্পদ আছে 10,000 টাকা, যেটা এপ্রিল মাসের শুরুতে। আর আমি এপ্রিল মাস যদি থেকে থাকি তাহলে আমার পুরো 40,000 টাকায় খরচ হয়ে যাবে। তা দেখো বন্ধুরা, যে আমার যখন ভবিষ্যতে সুবিধা পাবো যেটু, সেটি আমার সম্পদ, আর যেটু আমি ভোগ করে ফেলছি এটু আমার জন্য খরচ। আশা করি সম্পদ আর খরচ নিয়ে তোমাদের তেমন আর সমস্যায় পড়তে হবে না। মজুরি আমরা কখন বলি? যেমন ধর শ্রমিকের কাছে যখন সুবিধা নিয়ে ফেলি তখন এর নাম হচ্ছে মজুরি। বেতন কখন বলি? যখন আমি কর্মীর কাছ থেকে সুবিধা নিছি তখন ওই কর্মীর ওইটার নাম হচ্ছে বেতন। ভাড়া যখন আমি বাসায় থেকেছি এটার নাম হয়ে গেছে ভাড়া। বিমা, কমিশন, এগুলো সব আমি সুবিধা নেওয়ার পরে এর নামগুলো এরকম হয়।
তো মজুরি, বেতন, ভাড়া, বিমা, কমিশন, এটা এরকম লেখা থাকলে বুঝতে হবে যে অলরেডি আমি সুবিধা গ্রহণ করছি। আর সুবিধা গ্রহণ করছি বিদায় এগুলো সবগুলোর নাম খরচ। একসাথে আমি যদি বলি এগুলো খরচ। মজুরি একটা খরচ, বেতন খরচ, ভাড়া, বিমা, কমিশন, এগুলো প্রত্যেকটা খরচ। অন্যদিকে দেখো অগ্রিম মজুরি, অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম বিমা, অগ্রিম কমিশন, এই কথা যদি বলা থাকে তাহলে বুঝতে হবে আমি টাকা দিয়েছি কিন্তু এখনও সুবিধা নেই নাই। অগ্রিম মজুরি মানে কি? আমি শ্রমিককে টাকা পরিশোধ করছি কিন্তু শ্রমিক আমাকে এখনও বেনিফিট দেয়নি। আমি অগ্রিম বেতন দিয়েছি, কর্মচারীকে আমি বেতন দিয়েছি কিন্তু সে এখনও আমাকে সুবিধা দেয়নি। আগামী মাসে ভাড়া আমি অগ্রিম দিয়েছি মানে কি? আমি আগামী মাসে ভাড়া অগ্রিম দিয়েছি মানে কি? এখন আমি সুবিধা নেই। তাহলে এই অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, অগ্রিম ভাড়া থাকলে মনে রাখতে হবে যে আমি টাকা দিয়েছি কিন্তু এখনও সুবিধা নেই। তাহলে এই যে ভবিষ্যতে সুবিধা নিব, তাহলে এগুলো সব আমার জন্য সম্পদ। তাহলে আমরা বন্ধুরা ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে এই জন্য সবগুলো সম্পদ। তাহলে মজুরি, বেতন, ভাড়া, বিমা, কমিশন এরকম যদি লেখা থাকে বুঝতে হবে আমি অলরেডি সুবিধা নিয়ে ফেলছি, এগুলো আমার খরচ। আর অগ্রিম মজুরি, অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম বিমা, অগ্রিম কমিশন যদি থাকে তাহলে বুঝতে হবে আমি টাকা পরিশোধ করছি কিন্তু এখনও সুবিধা নেই, ভবিষ্যতে সুবিধা নিব, ভবিষ্যতে সুবিধা পাবো। তাহলে এগুলো সবগুলো আমার সম্পদ। নিশ্চয়ই বন্ধুরা খরচ এবং সম্পদগুলো তোমরা এখন চিহ্নিত করতে পারবে। এরপর আসি দায়। আমরা হিসাব সমীকরণ একটা উপাদান আলোচনা করলাম, এখন আসি দায়। আর দুইটা উপাদান আমরা করলাম, খরচ এবং সম্পদ। দায় কি? দায় সম্পর্কে তোমাদের একটা ধারণা যেটা আছে সেটা মোটামুটি ঠিকই, যে কেউ আমার কাছ থেকে টাকা পাবে। কেন টাকা পাবে? টাকা পাবে কারণ তার কাছ থেকে কোনো না কোনোভাবে সুবিধা নিচ্ছে কিন্তু তার প্রতিদান দেয় নাই। তাহলে হিসাব বিজ্ঞানের ভাষার দায়টা হলো এরকম যে সুবিধা গ্রহণ করা হয়েছে, আমি তাকে কারোর কাছ থেকে সুবিধা নিয়েছি কিন্তু সুবিধা নেওয়ার বিপরীতে আমাকে প্রতিদান দিতে হয়, সেই প্রতিদানটা দেই নাই। যেমন সাপোজ আমি একটা বাসায় থেকেছি, বাসা ভাড়া প্রতি মাসে 10,000 টাকা, কিন্তু আমি সারা মাস থেকেছি কিন্তু এখনও বাসা ভাড়া দেই নাই। মানে কি? আমি সুবিধা গ্রহণ করছি কিন্তু এই সুবিধা গ্রহণ করার বিপরীতে বাড়িওয়ালাকে যে প্রতিদান দিতে হবে বাসা ভাড়া, সেই ভাড়াটা যতক্ষণ পর্যন্ত না দেবো ততক্ষণ পর্যন্ত আমি দায়। অর্থাৎ সুবিধা গ্রহণ করা হয়েছে কিন্তু প্রতিদান দেওয়া হয়নি, এটাকে আমরা দায় বলবো। মার্চ মাসে ভাড়া 5,000 টাকা প্রদান করা হয়নি, মানে কি? মার্চ মাস আমি থেকেছি কিন্তু বাড়িওয়ালাকে ভাড়া দেই নাই, এই যে প্রতিদান দেই নাই এই অংশটাই কিন্তু দায়। আর এই যে থেকেছি, সুবিধা গ্রহণ করেছি, এইটা কিন্তু আমার খরচ, যা একটু আগে বলেছি। আমি সুবিধা গ্রহণ করেছি, এটা আমার খরচ, খরচের নাম ভাড়া। আর যেহেতু প্রতিদান দেই নাই, এটা আমার জন্য দায়। এই দায়টার নাম হচ্ছে বকেয়া ভাড়া। তাহলে যখন আমরা ভাড়া বলবো তখন বুঝতে হবে এটা সুবিধা গ্রহণ করেছি, এটা খরচ। আর যখন বলবো বকেয়া ভাড়া মানে কি? আমি এখনও প্রতিদান দেই নাই, এটা আমার জন্য দায়। ভাড়া খরচ আর দায় বকেয়া ভাড়া। আশা করি বন্ধুরা বুঝতেছো। তাহলে আমরা এখানে খরচও চিনলাম আবার দায়ও চিনলাম। এরপরে দায় সুবিধা গ্রহণ করা হয়েছে কিন্তু প্রতিদান দেওয়া হয়নি, যা একটু আগে তোমাদেরকে বলেছিলাম। এখন দেখো ধারে পণ্য ক্রয় 5,000 টাকা, তাহলে আমি পণ্য নিয়েছি কিন্তু টাকা দেই নাই। এই যে সুবিধা নিয়েছি পণ্য ক্রয়টা আমার জন্য খরচ, আর প্রতিদান দেই নাই এটা আমার জন্য দায়। দেখো বন্ধুরা, পণ্য নেওয়া হয়েছে মানে সুবিধা নেওয়া হয়েছে, এটা আমার জন্য সুবিধা গ্রহণ, আর প্রতিদান দেওয়া হয়নি। এই সুবিধা গ্রহণ করা এটা খরচ, আর প্রতিদান দেওয়া হয়নি এটা আমার জন্য দায়। তাহলে পণ্য ক্রয় করলে একদিকে খরচ হয়, আমি সুবিধা নিয়েছি, আর পাশাপাশি যেহেতু আমি ধারে কিনেছি এজন্য আমার দায় সৃষ্টি হয়েছে। আশা করি খরচও বুঝতে পারছো, দায়ও বুঝতে পারছো। বকেয়া বেতন, বেতন বকেয়া আছে 2,000 টাকা। এ কথা হচ্ছে কি? কর্মী আমাকে সারা মাস কাজ করছে কিন্তু আমি তার এখন বেতন দেই নাই। তাহলে সারা মাস কাজ করছে এই জন্য আমি প্রতিদান নিয়েছি, সুবিধা নিয়েছি, সুবিধা নেওয়া হয়েছে কিন্তু টাকা দেওয়া হয়নি। তা সুবিধা নেওয়া হলে আমাদের জানি যে সুবিধা গ্রহণটা খরচ, আর প্রতিদান দেওয়া হয়নি এটা আমাদের জন্য দায়। বন্ধুরা আমরা একটা এমসিকিউ দেখে আসি, নিচের কোনটি খরচ? এটা রাজশাহী বোর্ডে 2005 সালে আসছে। বকেয়া বেতন, বকেয়া বেতন মানে কি? আমি সুবিধা নিয়েছি প্রতিদান দেই নাই, এটা দায়। অগ্রিম খরচ, আমি টাকা দিয়েছি সুবিধা নেই নাই, এটা সম্পদ। মজুরি যদি বলি তাহলে বুঝতে হবে যে আমি সুবিধা নিয়েছি, এই সুবিধা নেওয়াটার নাম হলো মজুরি এবং এটাই হচ্ছে আমাদের খরচ। অর্থাৎ আমরা প্রতিদান নিলেই এটা আমাদের খরচ। আর অনাদায়ী উপভাড়া এটা আমাদের আয় বকেয়া, এটা আমাদের সাথে সম্পৃক্ত না। শুধুমাত্র মজুরিটা আমরা বুঝতে পারছি যে এটা আমাদের খরচ, কারণ সুবিধা গ্রহণ করলে, শ্রমিকের কাছ থেকে সুবিধা গ্রহণ করলে এর নাম মজুরি।
আর যদি প্রতিদান দেই তার নগদ টাকা চলে যায়, আর প্রতিদান যদি না দেই তাহলে এটার নাম হয় বকেয়া মজুরি, মানে দায়। তাহলে বকেয়া বেতন, বকেয়া মজুরি এগুলো দায়। অগ্রিম বেতন, অগ্রিম মজুরি এটাগুলো সম্পদ। আর শুধু মজুরি, বেতন, ভাড়া এগুলো হচ্ছে খরচ। আশা করি তোমরা বুঝতেছো বন্ধুরা। আরেকটা এমসিকিউ দেখো, অগ্রিম প্রদত্ত খরচ ব্যবসায় কি হিসাবে বিবেচিত হয়? আমরা খরচ যদি অগ্রিম দেই, সাপোজ আমরা ভাড়া অগ্রিম দিয়েছি, মানে এ মাসে আমরা আগামী মাসে ভাড়া দিয়েছি, তাহলে আগামী মাসে ভাড়া যদি এ মাসে দেই তাহলে আমি আগামী মাসে সুবিধা পাবো। তাহলে আগামী মাসে সুবিধা পেলে আমরা জানি ভবিষ্যতে যে উৎস থেকে সুবিধা পাওয়া যাবে তার নাম কি, একটু আগে তোমাদের বলেছি, তার নাম হলো সম্পদ। তাহলে এখানে অগ্রিম প্রদত্ত খরচ, খরচ অগ্রিম দিলে আমি ভবিষ্যতে সুবিধা পাবো, এই কারণে এই অগ্রিম প্রদত্ত খরচটা হলো সম্পদ। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছ। বিমা আধুনিক পদ্ধতিতে কোন শ্রেণীর হিসাব? বিমা নিশ্চয়ই বুঝতেছো। বিমা যদি আমি বলি তাহলে আমি বিমা কোম্পানির কাছে সুবিধা নিয়েছি, তাহলে বিমা হলে আমাদের জন্য ব্যয়, অগ্রিম বিমা হলে সম্পদ, বকেয়া বিমা হলে দায়। আশা করি তোমরা বুঝতেছো। শুধু বিমা বললে খরচ, কারণ আমি সুবিধা নিয়েছি তার নাম বিমা। যদি আমি অগ্রিম টাকা দিই তাহলে অগ্রিম বিমা, এটা আমি ভবিষ্যতে সুবিধা পাবো, এটা সম্পদ। যদি বকেয়া বিমা হয় তাহলে বুঝতে হবে আমি সুবিধা নিয়েছি কিন্তু প্রতিদান দেই নাই, এটা হচ্ছে দায়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝছো যে বিমা হলে খরচ, অগ্রিম বিমা সম্পদ, বকেয়া বিমা দায়। সুপ্রশিক্ষিতদের এখন আসি আমরা মূলধন, খুব একটা ইম্পর্টেন্ট টপিক মূলধন। আমরা সাধারণত শিক্ষার্থীদেরকে যখন প্রথম দিকে ক্লাসে জিজ্ঞেস করি, বন্ধুরা বলো তো মূলধনটা কি প্রতিষ্ঠানের জন্য, তো অনেকেই ম্যাক্সিমাম উত্তর আসে মূলধন হলো প্রতিষ্ঠানের সম্পদ। হয়তো অনেকে তোমাদের এখনও ধারণা থাকতে পারে যে মূলধন প্রতিষ্ঠানের জন্য সম্পদ। দেখো বন্ধুরা, আমাদের মূলধনটা কি এবং এটা মূলধন প্রতিষ্ঠানের জন্য কি। দেখো, একজন মালিক বা একজন মানুষ যার হাতে অনেক টাকা আছে, এরাই তো সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান করে, যাদের হাতে পর্যাপ্ত টাকা থাকে, বিনিয়োগ করার মতো টাকা থাকে। ইনি হলো একজন বিনিয়োগকারী, যেটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন, তাকে আমরা বলি মালিক। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইনি ব্যবসা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছেন। ইনি মালিক, উনি ওটা ব্যবসা প্রতিষ্ঠান। এখানে বন্ধুরা তোমাদের একটা কথা বলে নিই, যে হিসাব বিজ্ঞান যদি তোমাদেরকে প্রপারলি করতে হয় তখন মনে রাখতে হবে যে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ আলাদা চিন্তা করতে হবে। আমার ব্যবসা প্রতিষ্ঠান মানে কি আমি আর ব্যবসা প্রতিষ্ঠান একাকার, এমনটা না। মালিক একটা আলাদা সত্তা, ব্যবসা প্রতিষ্ঠান একটা আলাদা সত্তা। তুমি যেমন আলাদা সত্তা আর আমি যেমন আলাদা সত্তা, ঠিক এরকম ব্যবসা প্রতিষ্ঠানের সাথে মালিকের সম্পর্ক এরকম। আমি যদি তোমাকে 5,000 টাকা দেই, তো তুমি কি বলবে? তুমি বলবে যে আমি স্যারের কাছে 5,000 টাকা দেয়, আর আমি কি বলবো? আমি তোমার কাছে পাই। ঠিক এরকম মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে টাকা দেয়, তা মালিক বলবে আমি ব্যবসা প্রতিষ্ঠানে টাকা পাই, আবার ব্যবসা প্রতিষ্ঠান বলবে আমি মালিকের কাছে দেয়। অর্থাৎ এরকম আলাদা সত্তার চিন্তা না করলে কিন্তু অ্যাকাউন্টিং করা যাবে না। এই বিষয়ে তোমাদের পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা আছে। তাহলে এখন আপাতত মনে রাখো যে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পৃথক পৃথক একটা সত্তা। এই মালিক কী করে? ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব কোনো টাকা নাই, মালিক ব্যবসা প্রতিষ্ঠানে টাকা দেয়, আরও অনেক কিছু দেয়। কী কী দেয় দেখো বন্ধুরা, নগদ টাকা দিতে পারে, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংকে টাকা দিতে পারে, তার ব্যক্তিগত সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারে, অথবা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো খরচ, যেমন ওখানে ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া, 1 মাসে ভাড়া মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে দিয়ে দিল। ব্যবসা প্রতিষ্ঠানের কোনো খরচ যদি পরিশোধ করে, খরচটা ব্যবসা প্রতিষ্ঠানের, কিন্তু পরিশোধ করছে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে। তাহলে নগদ টাকা, ব্যাংকে টাকা, ব্যক্তিগত কোনো সম্পদ বা ব্যবসায় কোনো খরচ যদি মালিক দেয়, কাকে দেয়? ব্যবসা প্রতিষ্ঠানকে। এগুলোকে আমরা, এটা মালিকের পক্ষ থেকে বিনিয়োগ। আর ব্যবসা প্রতিষ্ঠানের এটার নাম হচ্ছে মূলধন। মালিক ব্যবসা প্রতিষ্ঠানকে যা দিবে সেটা হলো বিনিয়োগ, আর ব্যবসা প্রতিষ্ঠান মালিকের কাছে যা পাবে সবগুলো সমষ্টি হলো মূলধন। এখন দেখো বন্ধুরা, এই যে মালিক যে বিনিয়োগ করে ব্যবসা প্রতিষ্ঠানে, এটা তো তার জন্য সম্পদ। আর মূলধন যেটা মালিকের কাছে নিল, এটা ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টি থেকে তার দায়। কার কাছে দায় দেখো বন্ধুরা? মালিকের কাছে দায়। আশা করি বুঝতেছো যে মূলধন কি? মূলধন হলো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়, কখনো সম্পত্তি না। সম্পত্তি কার? সম্পত্তি হলো মালিকের। তো মালিক কিন্তু সেটাকে মূলধন বলে না, মালিক বলে সেটাকে বিনিয়োগ। যদি বিনিয়োগ বলো তাহলে এর নাম সম্পদ এবং মালিকের দৃষ্টিকোণ থেকে। কিন্তু যদি মূলধন বলো তার মূলধন বুঝতে হবে সেটা মালিকের কাছ থেকে পাওয়া গেছে, এর ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়েছে মূলধন। এবং যদি প্রশ্ন করা হয় মূলধন কি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, মূলধন অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। কার কাছে দায়? মালিকের কাছে দায়। আশা করি স্পষ্টভাবে বুঝতে পারছো যে মূলধন
ব্যবসা প্রতিষ্ঠান মালিকের জন্য এটা বিনিয়োগ সম্পদ, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে তার জন্য এটা এর নাম মূলধন এবং তার জন্য এটা দায়। আশা করি বন্ধুরা আর কখনোই ভুল করব না, আমরা যে কখনোই আমরা বলবো না যে মূলধন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। বন্ধুরা আমরা এরপরে যেরকম মিস্টার রহমান নগদ 50,000 টাকা, 20,000 টাকা, রাজবত্ত 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, এগুলো সব তিনি ব্যবসা প্রতিষ্ঠানে দিয়েছেন। মিস্টার রহমান মালিক এগুলো সব ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন। আরেকটা দেখো, মালিক ব্যবসার প্রতিষ্ঠানে ভাড়া 10,000 টাকা ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করছেন। ভাড়াটা কার? ব্যবসা প্রতিষ্ঠানে, কিন্তু দিয়েছেনকে? মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে। এরপর দেখো বন্ধুরা, মালিক তার ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি যার মূল্য 2 লাখ টাকা এবং 20,000 টাকা মূল্যের কম্পিউটার ব্যবসা প্রদান করলেন। মালিকের ব্যক্তিগত সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে দিয়েছেন। এরপরে দেখো বন্ধুরা, মালিক বছরে মাঝামাঝি সময় 10,000 টাকা ব্যবসা প্রদান করলেন। বছরে যে কোনো একটা সময় এসে আবার হয়তো টাকার সংকট হয়েছে, মালিক টাকা দিয়েছেন। এগুলো সবগুলোকে আমরা বলবো মূলধন, সবগুলোই মূলধন। মালিক যা দিবে ব্যবসা প্রতিষ্ঠানে সেটাকে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের এই যা পাবে ব্যবসা প্রতিষ্ঠান তার একটা নাম দিবে, সে এক নাম হলো মূলধন। তো মূলধন বন্ধুরা দেখো, মালিক ব্যবসা প্রতিষ্ঠান যা দিবে তার মোট মূল্য হলো মূলধন। আর মূলধন হলো কি? এটি মালিকের নিকট ব্যবসা প্রতিষ্ঠানের দায়। মালিকের নিকট ব্যবসা প্রতিষ্ঠানের দায়। তাহলে মালিক যা দিচ্ছে সব মূলধন, আর এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। কার কাছে দায়? মালিকের কাছে দায়। বন্ধুরা আমরা এরপর আসি উত্তোলন। উত্তোলন হলো ঠিক সিম্পলি এটা মূলধনের বিপরীত। এতক্ষণ আমরা মালিক ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়েছে, এবার যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি মালিক নগদ টাকা বা কোনো পণ্যদ্রব্য বা তার কোনো ব্যক্তিগত খরচ যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে পরিশোধ করে, মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি নগদ টাকা নিয়ে যায় অথবা কোনো পণ্যদ্রব্য নিয়ে যায় অথবা ব্যবসা প্রতিষ্ঠানের টাকা থেকে তার ব্যক্তিগত যদি কোনো খরচ পরিশোধ করে, এগুলো মালিকের জন্য এর নাম হলো ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেবে উত্তোলন। তাহলে মালিকের কাছে যা পাবে ব্যবসা প্রতিষ্ঠান তার নাম দিল মূলধন, আর মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যা নিবে তার নাম দিল উত্তোলন। জাস্ট মূলধনের বিপরীত জিনিসটা হলো উত্তোলন। আশা করি বন্ধুরা বুঝতেছ। এরপরে জাস্ট লাস্ট অপশন হলো আমাদের রাজস্ব। রাজস্বকে আমরা সাধারণত আয় বলতে যেটা বুঝি, এটাকে হিসাব বিজ্ঞানে যেটা বলা হয় রাজস্ব বলা হয়, আয় বলা হয় না, রেভিনিউ বলা হয়। রেভিনিউটা প্রপার একটা প্রপার নাম আর কি, যা বাংলা রাজস্ব। আমরা এখন থেকে আয় না বলে রাজস্ব বলার চেষ্টা করব। যেটাকে আমরা আয় বুঝি এটাই মূলত আসলে রাজস্ব, কিন্তু আয় এবং রাজস্বের মধ্যে মৌলিক একটু ডিফারেন্স আছে। অ্যাজ এ অ্যাকাউন্টিং স্টুডেন্ট হিসাবে এখন থেকে আমরা আয় না বলে রাজস্ব বলবো। কেন রাজস্ব বলবো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। রাজস্ব হলো যে আমি পণ্য বা সেবা প্রদানের জন্য প্রাপ্ত বা প্রাপ্য এমন আর্থিক মূল্য রাজস্ব। আমি পণ্য বা সেবা প্রদান করলে আমি এখনও টাকা পাইতে পারি, ভবিষ্যতে টাকা পাইতে পারি, কিন্তু সেবা প্রদান করলেই, আমি সেবা দিলেই আমার আয় হবে। এটা হচ্ছে মূল মুখ্য বিষয়, যে সেবা দিলেই বা পণ্য বিক্রি করলে আমার আয় হবে। টাকা এখন পেলাম বা না পেলাম এর সাথে সম্পর্ক না, পণ্য দিলে বা পণ্য বিক্রি করলে বা সেবা দিলে আমার আয় হবে। যেমন ধারে মেরামত প্রদান 10,000 টাকা, এই যে মেরামত সেবা দিয়েছি আমার আয় হয়ে গেছে। টাকা আমি এখন পাইনি, এটা ফ্যাক্টর না, আমি টাকা পাবো। তাহলে আমরা ধারে এই যে সেবা প্রদান করলাম, এই সেবা প্রদান করা হলে আমাদের রাজস্ব, আর টাকা পাওনা আছে এটা আমার সম্পদ, আর এই সেবা প্রদানটা হচ্ছে আমার রাজস্ব। আশা করি বন্ধুরা বুঝতেছো যে আমি টাকা পাবো, এটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় এই সম্পদের নাম হচ্ছে প্রাপ্য হিসাব। আশা করি বন্ধুরা বুঝতেছো যে সেবা প্রদান করলেই, মূল ফ্যাক্টর হলো সেবা প্রদান করলে অথবা পণ্য বিক্রি করলেই আমার রাজস্ব। টাকা এখন পাই বা না পাই এটা কোনো বিষয় নয়। এরকম কয়েকটা রাজস্ব আমরা দেখি। ধারে মেরামত প্রদান 10,000 টাকা, নগদে আইন সেবা প্রদান 2,000 টাকা, ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা। এগুলো সবগুলোই একদিকে আমাদের রাজস্ব সৃষ্টি করেছে, টাকা পাই আর না পাই। তাহলে রাজস্বের মূল ভিত্তি হলো যে আমি যদি সেবা প্রদান করি বা পণ্য বিক্রি করি তাহলে এটা আমার জন্য রাজস্ব। বন্ধুরা একটা এমসিকিউ দেখে আসি। পদের বেতন এবং অনবর্জিত আয় আধুনিক পদ্ধতিতে একটি কি? আয়, ব্যয়, দায়, সম্পদ। পদেয় বেতন, বেতন প্রদান করতে হবে, মানে সুবিধা নিয়েছি কিন্তু প্রতিদান দেই নাই। অথবা অনবর্জিত আয় মানে কি? আমি টাকা নিয়েছি কিন্তু এখন সেবা দেই নাই। দুইটা আমার জন্য দায়। আমি পদেয় বেতন মানে কি? আমি বেতন কর্মীর সুবিধা নিয়েছি, কর্মীর কাছ থেকে সুবিধা নিয়েছি কিন্তু তার টাকা এখন পরিশোধ করি না, তার বেতনটা দেই না, এটার নাম হচ্ছে পদেয় বেতন। তাহলে পদেয় বেতন এবং অনবর্জিত আয় দুইটাই আমার জন্য দায়। এখানে গ কারেক্ট। এরপর দেখো অনাদায়ী শিক্ষানবিশ সালামি কোন ধরনের
হিসাব। শিক্ষানবী ইসলামে একটা আয়, যদি আমি এখনও অনাদায়ী থাকে, তো টাকা না পাই, তাহলে আমি টাকা পাবো, তা কারো কাছ থেকে যদি আমি সুবিধা দিয়ে ফেলছি কিন্তু টাকা দেয় নাই, তাহলে এটা আমার জন্য সম্পদ। যদি অন্যের কাছে টাকা পাই, এটার নাম হচ্ছে আমার প্রাপ্য হিসাব। অ্যাকাউন্টিংয়ের ভাষা এটাকে বলা হয় প্রাপ্য হিসাব, সম্পদ। ব্যাংক জমাদিক্তি উত্তোলন কোন ধরনের হিসাব? ব্যাংক জমাদিক্তি উত্তোলন হলো আমি ব্যাংকে টাকা জমা যা আছে তার চেয়ে বেশি উত্তোলন করছি, এটা সুযোগ আছে অ্যাকাউন্টিংয়ে। আমাদের এই ধরনের তোমার টার্ম পাবে। আমরা ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে আমরা অনেক সময় এই সুবিধা ব্যাংকে থেকে পেয়ে থাকি যে ব্যাংকে আমার 5,000 টাকা আছে, আমি 7,000 টাকা উঠাইতে পারি। এই যে 2,000 টাকা অতিরিক্ত উত্তোলন করলাম, এটার নাম হচ্ছে ব্যাংক জমাদিক্তি। নিশ্চয়ই এটা বুঝতেছো যে আমার যা টাকা আছে তার চেয়ে যদি বেশি উঠাই, এটা আমার জন্য দায়। নিশ্চয়ই বন্ধুরা তোমরা এটা বুঝতে পারবে। ওকে বন্ধুরা, আমরা আজকে হিসাব সমীকরণের উপাদানগুলো দেখলাম। আশা করি তোমরা প্রত্যেকটা উপাদান চিহ্নিত করতে পারবে। আমরা যখন আবার লেনদেন নিয়ে আলোচনা করব, পরবর্তী ক্লাসেও আমরা এই উপাদানগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব, যাতে তোমরা প্রত্যেকটা উপাদান চিহ্নিত করতে পারো। কারণ উপাদান চিহ্নিত করা আমাদের সবচেয়ে বেশি জরুরি, কারণ উপাদান চিহ্নিত করতে না পারলে হিসাব বিজ্ঞানের পরবর্তী ধাপগুলো আমরা এগাতে পারবো না। তো বন্ধুরা, আমরা আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।